সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আজকের ক্লাসে স্বাগতম। এবং আজকের ক্লাসে আমরা 2023-24 শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন এসেছিল বিজ্ঞান অনুষদে তার রসায়ন অংশের সমাধানটা করব। এবং একই সাথে ইউটিউবের এই প্লেলিস্টে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলো রসায়ন অংশের সব সমাধানগুলো পেয়ে যাবে। তো নিচের ভিডিওগুলো তোমরা দেখলে সেগুলো পাবে। তো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করে ফেলি। আমাদের 23-24 সেশনের যে প্রথম প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম মৌলের 3D ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট। ঠিক আছে, তাহলে দেখো 3D1। এখন আমরা এরকম কোন একটা সাবশেল যদি দেওয়া থাকে তাহলে তার এই প্রথমে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাই না? তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? 3। এবং দেখো এখানে দেওয়া আছে কি ডি। তো ডি এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হচ্ছে হয় 2। তোমরা সবাই জানো যে এস অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 0, পি অরবিটালের জন্য হচ্ছে এল এর মান 1, ডি অরবিটালের জন্য এল এর মান 2 এবং এফ অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 3। তো এইখানে যেহেতু হচ্ছে ডি অরবিটাল আছে তার মানে এখানে কি হবে? এল এর মান হবে 2। তার মানে দেখো এখান থেকে আমরা বুঝলাম কি এন এর মান হচ্ছে কত হবে? এন এর মান হচ্ছে হবে 3 আর তোমার এল এর মান হবে হচ্ছে 2। তার মানে এখন তুমি এখান থেকে দেখো এখানে এন এর মান সবগুলাতেই 3 আছে, তার মানে আমি এখান থেকে একটা অপশনও বাদ দিতে পারছি না। কিন্তু যখনই আমরা এল এর মান দেখতেছি শুধুমাত্র অপশন এ তে এল এর মান 2 আছে, তার মানে এখানে অপশন এ হবে হচ্ছে সঠিক উত্তর। তো দেখেছো কত সহজ একটা প্রশ্ন। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা কি? 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপিতে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি হবে? ঠিক আছে, কি বলেছে? 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপিতে কতটুকু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে? তো দেখো এটা আসলে খুবই সহজ কোশ্চেন। তোমরা ক্যালসিয়াম কার্বনেট এর বিয়োজন বিক্রিয়াটা সবাই জানো, CaCO3 এটা যদি হচ্ছে হিট দেওয়া হয় তাহলে এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড হয় আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড হয়। ঠিক আছে, সো দেখো এইটার 1 মোল থেকে এই কার্বন ডাই অক্সাইডেরও 1 মোলই তৈরি হয়। ঠিক আছে, তো দেখো এই ক্যালসিয়াম কার্বনেটের 1 মোলের ভর তুমি যদি হিসাব করো যে একটা ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, কার্বনের ভর হচ্ছে 12, 3টা অক্সিজেনের হচ্ছে 3, 16, 48, যোগ করলে কত হবে? এখান থেকে হবে 100 গ্রাম। আর এইখানে আমরা জানি যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। তার মানে এইটার 1 মোল মানে আমরা লিখতে পারি 22.4 লিটার। তার মানে দেখো আমরা এখান থেকে বুঝতে পারতেছি কি যে ক্যালসিয়াম কার্বনেটের জন্য প্রতি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 22.4 লিটার কি 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। ঠিক আছে, সো এইটা ব্যবহার করে কিন্তু আমরা অঙ্ক করব। তাহলে 2.5 গ্রাম থেকে আসলে কতটুকু তৈরি হবে? সো দেখো আমরা কি করব, যে 22.4 ঐকিক নিয়মের অঙ্কের মতো সিম্পল, এটাকে 100 দিয়ে ভাগ করব, গুণ করে দিব কত দিয়ে? 2.5 দিয়ে গুণ করব। ঠিক আছে, সো এইটা করার আসলে সহজ ওয়ে হচ্ছে কি, তুমি একটু কাটাকাটি যদি করার প্র্যাকটিস করো তাহলে এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবা। আমরা আশা করি তোমাদের জন্য একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনেরও এরকম প্লেলিস্ট নিয়ে আসবো ভবিষ্যতে। তো আপাতত আমি তোমাদেরকে দেখাই যে তুমি এটাকে কি করতে পারো, এই 2.5 দিয়ে 40কে ভাগ করতে পারো। মানে এইটাকে তুমি এই উপরের যে লবটা আছে লবকেও 2.5 দিয়ে ভাগ করলা, হরকেও 2.5 দিয়ে ভাগ করলা। ঠিক আছে, তাইলে ব্যাপারটা কেমন দাঁড়ায় আমি ক্যালকুলেশনটা একটু এইখানে দেখাই। যে 22.4 ইন্টু ছিল কত? 2.5। এটা ছিল আমার লব, তাহলে লবকে আমি 2.5 দিয়ে ভাগ করলাম। আবার যে হরটা ছিল, হর কত ছিল? 100। এই 100কেও আমি 2.5 দিয়ে ভাগ করলাম। তাহলে দেখো এইটাকে যদি ভাগ করো তাহলে এটা তো এটা কেটে কাটাকাটি হয়ে যায়। উপরে থাকে কত? 22.4 আর 100কে 2.5 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 40। ঠিক আছে, তো আমরা এখান থেকেই কিন্তু আসলে ক্যালকুলেশনের অনেকগুলো পার্ট করে ফেলতে পারি। কিভাবে? এই 40কে আমরা একটু ভেঙে ফেলবো। ভেঙে ফেললে কত হয়? 4 গুণ 10। তার মানে যে 22.4 আর নিচে হচ্ছে 4 গুণ 10। ঠিক আছে, সো দেখো 4 দিয়ে যদি তুমি 22.4
4 কে ভাগ করো তাহলে কত আসে তোমার 5 পয়েন্ট সামথিং আসবে আর কি, ঠিক আছে 5 পয়েন্ট সামথিং আসবে, 5.6 আসবে, আর নিচে একটা 10 আছে, তো ভাগ করলে হয় 0.56। তো 0.56 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এখন তোমাদের কাছে এই ক্যালকুলেশনটা আমি জানি একটু জটিল লাগতে পারে, বাট তোমরা যখন আসলে ফ্রিকোয়েন্টলি ক্যালকুলেশন করবা তখন আসলে জিনিসটা খুবই সহজ হয়ে যাবে। আমি এটার আরেকটু ট্রিক্স শেয়ার করি তোমাদের সাথে, যে আরো দ্রুততম সময় কিভাবে করা যায়। এটা তো তোমরা জানলাই যে 0.56 অ্যান্সার। তো দেখো আমরা এইটা বের করতে পারছিলাম যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় হচ্ছে কতটুকু, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় হচ্ছে 22.4 লিটার, তাই তো। তাহলে আমি এই পাশেও যদি 40 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে আসে 2.5, আবার ঠিক একইভাবে এই পাশেও যদি তুমি 40 দিয়ে ভাগ করো তখনই তোমার এখানে অ্যান্সার আসবে, দেখবে 0.56। মানে আমার এই 2.5 বানাইতে হলে এই পাশে যত দিয়ে ভাগ করতে হবে এই পাশেও ঠিক তত দিয়ে ভাগ করতে হবে, জাস্ট এরকম ট্রিকটা। সো আমি পরবর্তী কোশ্চেনে চলে যাই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে কি বলছে, নিচের কোনটা ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয়, ঠিক আছে। তাইলে দেখো ওজোন স্তর ক্ষয়ের জন্য কারা দায়ী? ওজোন স্তর ক্ষয়ের জন্য হচ্ছে সাধারণত কি গ্রিন হাউস গ্যাস বা এই টাইপের গ্যাসগুলা মোটামুটি কাজে দেয়। যেমন এখানে দেখো ক্লোরিনের কিছু রেডিকাল আছে, তো ক্লোরিনের কিছু যৌগ আছে, এগুলো হচ্ছে রেডিকাল ফর্ম করে এবং এটার মাধ্যমে ওজোন স্তরের ক্ষয় করে, ঠিক আছে। এই যে CCl4 এইটার মধ্যে যদি তুমি হচ্ছে ইউভি লাইট দাও, তো ইউভি লাইট দিলে এখান থেকে হচ্ছে তোমার এই ক্লোরিন রেডিকাল তৈরি করে, এবং এই ক্লোরিন রেডিকালটাই হচ্ছে এই যে পৃথিবীকে ঘিরে যে এই যে ওজোনের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ক্ষয় করে দেয়। সো এখানে দেখো, এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এইটাও আমার হচ্ছে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী, এই ইউভি রেডিয়েশন যেটা এইটাও হচ্ছে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। আবার দেখো এখানে যে CFC আছে, CFCর মধ্যেও ক্লোরিনযুক্ত গ্যাস আছে, ওই CFC গ্যাস ওইটার উপরেও যদি ইউভি লাইট পড়ে তাহলে সেখান থেকে হচ্ছে এই ক্লোরিন ফ্রি রেডিকাল তৈরি করে। সো এই তিনটাই কিন্তু বেসিক্যালি তোমার ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ বা কার্বন মনোক্সাইড। এটা সাধারণত পৃথিবীর কাছাকাছি জায়গাটাতেই থাকে এবং এইটা কিন্তু আসলে ওই ওজোন স্তর পর্যন্ত পৌঁছাতেও পারে না। বাট এখানে তোমাদেরকে আরেকটা এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে রাখি যে কার্বন মনোক্সাইড গ্যাস এটা কিন্তু খুবই একটা লিথাল গ্যাস। এটাকে বলা হয় হচ্ছে নীরব ঘাতক, কারণ এইটার কোনো স্বাদ নাই, কোনো গন্ধ নাই, তুমি টেরও পাবা না, বাট এটা খুব কম মাত্রায় একটা মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট, ঠিক আছে। সো এটা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন বলছে নিচের কোন বিক্রিয়ায় এনথালপির পরিবর্তন সর্বনিম্ন, এবং এখানে সবগুলোই হচ্ছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া দেওয়া। তোমরা একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে সবগুলোই হচ্ছে কি প্রশমন বিক্রিয়া। তো আমরা পরে আসছি কি যে সব প্রশমন বিক্রিয়ার এনথালপি সমান, এবং সেটা হচ্ছে 57.3 কিলোজুল পার মোল। কত ছিল? 57.3 কিলোজুল পার মোল, তাই তো। এখন এখানে একটা কথা আছে ভাই, যদি এটার মধ্যে কোনো অ্যাসিড বা ক্ষার দুর্বল হয়, হ্যাঁ, অ্যাসিড বা ক্ষার দুর্বল হইলে এইখান থেকে কিছু পরিমাণ তাপ হচ্ছে ওই অ্যাসিড বা ক্ষারের বিয়োজনের জন্য খরচ হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে দেখো এখন কি করতে হবে, আমার দেখতে হবে যে কোনটার মধ্যে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার আছে, কারণ দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার থাকলে এটার থেকে প্রশমন তাপটা কমে যায়। তাহলে দেখো এখানে একটা দুর্বল অ্যাসিড আছে, CH3 হবে আর কি, আর এইখানে কি অ্যাসিডও দুর্বল ক্ষারও দুর্বল, এখানে কি অ্যাসিডও সবল ক্ষার দুর্বল, আর এখানে কি অ্যাসিড ক্ষার দুইটাই সবল, এটা সবল এটাও সবল, মানে এটা স্ট্রং এটাও স্ট্রং, এখানে এটা স্ট্রং এটা উইক, এখানে হচ্ছে এইটা উইক এইটাও উইক, আর এখানে হচ্ছে এটা উইক আর এটা হচ্ছে স্ট্রং। তাহলে দেখো এইগুলা দেখে আমরা বুঝতে পারি যে এইটার মধ্যে অ্যাসিডও দুর্বল ক্ষারও দুর্বল, তাহলে যতটুকু তাপ তৈরি হবে এদের বিয়োজনে অনেক তাপ ব্যয় হয়ে যাবে, ফলে এখানে বিক্রিয়ার যে এনথালপির পরিবর্তন এটা হচ্ছে কমে যাবে। তার মানে এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি, ঠিক আছে। আর এখানে সব থেকে বেশি তাপ কোনটাই হবে বলো তো? এখানে সব থেকে বেশি তাপ হবে হচ্ছে এইটাই, কারণ এখানে দুইজনই স্ট্রং, তার মানে এখানে তাপ কমার কোনো সুযোগ নাই, তাহলে এইটার হচ্ছে এখানে এনথালপির পরিবর্তন বেশি। তো যখন তোমরা এরকম প্রশ্ন পড়বা তখন হচ্ছে তোমরা সবগুলো অপশন সম্বন্ধে একটু দেখবা, যে যেমন ধরো যে আগের কোশ্চেনটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা হচ্ছে পড়লাম যে ওজোন স্তর ক্ষয়, কিন্তু আমরা সাথে সাথে অন্যগুলোর একটি প্রপার্টি পড়লাম, ঠিক একইভাবে এখানে দেখলাম আমরা সর্বনিম্ন কোনটা এনথালপি আবার সর্বোচ্চ এনথালপি কোনটা সেটাও দেখলাম। তো এইভাবে আশা করি তোমাদের এই সিরিজের সব ভিডিও দেখলে পরে একটা ভালো ধারণা জন্মাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসে এবং কি ধরনের প্রশ্ন ভবিষ্যতে আসতে পারে, এটার ব্যাপারেও তোমরা খুব ভালো একটা ধারণা পাবে আশা করি। ওকে, সো চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনে আমাদের কি বলছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুতে সন্নিবেশ এবং সমযোজী এই বন্ধনের সংখ্যা কত, ঠিক আছে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এটা হচ্ছে একটা ডাইমার, আমরা সাধারণত
তো জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে এই যে AlCl3, তো এটার যদি দুইটা অণু যুক্ত হয় তাহলে কি হবে Al2Cl6। এখন এটা আসলে এটার স্ট্রাকচারটা কি এটা যদি তুমি একটু দেখার চেষ্টা করো, যে এখানে একটা অ্যালুমিনিয়াম থাকে, এই অ্যালুমিনিয়ামের এরকম 3টা ক্লোরিন থাকে 3 পাশে, এবং এই পাশে আরেকটা অ্যালুমিনিয়াম থাকে, তার এখানে একটা ক্লোরিন থাকে, এখানে একটা ক্লোরিন থাকে, পাশে একটা ক্লোরিন থাকে, মানে তিনটা করে। দেখো এইটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এইটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডে যেহেতু অষ্টক সংকোচন ঘটে, এই ক্লোরিনটা কি করে এখানে এক জোড়া ইলেকট্রন দেয়। ঠিক একইভাবে এইখানেও যেহেতু এই অ্যালুমিনিয়ামের অষ্টক সংকোচন ঘটেছে, এখানে যে এক জোড়া ইলেকট্রন সেটা হচ্ছে ওকে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে দেয়। তার মানে আমি এখান থেকে দেখতে পারতেছি কি এখানে যে এখানে একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, 6টা, এই 6টা হচ্ছে কি সমযোজী বন্ধন, এবং এই যে নীল কালার দিয়ে আমি দেখাচ্ছি এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। তার মানে কি এখানে তোমার সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডের সংখ্যা হচ্ছে 6 এবং সন্নিবেশ বন্ধনের সংখ্যা হচ্ছে 2। তাহলে ওইখানে অপশন কোনটা হবে? অপশন হবে সি। বুঝতে পেরেছো? এবং এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ডাইমার স্ট্রাকচার এটা তোমরা শিখবা, এটা কিন্তু তোমাদের রিটেনের জন্য বেশ 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন বলছে কি কোন যৌগে কার্বনের একাধিক সংকরায়ন আছে। সো এটা মানে তোমাদেরকে আমি এই কোশ্চেনটা পড়ানোর আগে কিছু জিনিস একটু পড়াই নিতে চাই, যেটা হচ্ছে যে কার্বনের যদি সব হাতেই এরকম সিঙ্গেল বন্ড থাকে তখন আমরা বলি হচ্ছে এটা sp3 সংকরায়ন। ঠিক আছে, কি সংকরায়ন? sp3 সংকরায়িত কার্বন। আর যদি কার্বনের এক পাশে এরকম ডাবল বন্ড এক পাশে সিঙ্গেল বন্ড থাকে এটা হচ্ছে কি sp2 সংকরায়িত কার্বন। আর যদি কার্বনের এক পাশে এরকম ট্রিপল বন্ড থাকে এক পাশে সিঙ্গেল বন্ড থাকে অথবা এরকম দুই পাশেই হচ্ছে ডাবল বন্ড থাকে তখন এটাকে আমরা বলি sp সংকরায়িত কার্বন। ঠিক আছে, এইগুলো একটু মনে রাখবা, এটা তোমরা অবশ্যই ক্লাসে হয়তো পড়েছো, আবার একটু মনে করাই দিলাম। সো এখন যদি তোমরা হচ্ছে এই স্ট্রাকচারগুলো এক একটা করে আঁকার চেষ্টা করো তাইলেই হচ্ছে বুঝতে পারবা যে কোনটার মধ্যে একাধিক সংকরায়িত কার্বন আছে। ঠিক আছে, সো ধরো আমরা প্রথমেই আঁকি হচ্ছে 1,3 বিউটাডাইন। তো 1,3 বিউটাডাইন মানে এখানে কয়টা কার্বন থাকবে? 4টা কার্বন থাকবে, এবং এখানে 1 নম্বরে একটা ডাবল বন্ড থাকবে এবং এখানে 3 নাম্বার কার্বনে আরেকটা ডাবল বন্ড থাকবে। ঠিক আছে, আর বাকি হাতগুলোতে তো হাইড্রোজেন আছে। সো এখন দেখো এইখানে আমি বুঝতে পারতেছি কি এইটা sp2, এইটার এক পাশে ডাবল বন্ড আছে, এইটা sp2, এইটারও এক পাশে ডাবল বন্ড আছে, তার মানে এইটাও sp2, এইটাও sp2, তার মানে এখানে কি সবগুলার তোমার সংকরায়ন সেম। ঠিক একইভাবে সাইক্লোহেক্সেন যদি আঁকো, সাইক্লোহেক্সেন দেখতে কেমন? এই যে এইরকম বেনজিনের মতো, জাস্ট খালি ভিতরের গোল দাগটা নাই। তো এখানে দেখো আলটিমেটলি সবগুলা কার্বনই কিন্তু sp3 সংকরায়িত কার্বন, কারণ এখানে কোনো ডাবল বন্ডের কিছু নাই। ঠিক একইভাবে ভিনাইল বেনজিনের ভিতরেও তোমার সবগুলা কার্বনের সংকরায়ন সেম, সবগুলো sp2 সংকরায়িত কার্বন। ঠিক জাস্ট খালি যে অপশন ডি যেটা আছে 1,2 বিউটাডাইন, এটার যদি স্ট্রাকচার রাখি এইরকম হচ্ছে 4টা কার্বন থাকবে, এখানে একটা ডাবল বন্ড আর এখানে একটা ডাবল বন্ড। ঠিক আছে, যে 1 নাম্বার একটা 2 নাম্বার একটা, তার মানে দেখো এই কার্বনটা কি? এটা হচ্ছে sp2 সংকরায়িত কার্বন। এই কার্বনের দুই পাশেই হচ্ছে ডাবল বন্ড আছে, তার মানে কি এটা sp সংকরায়িত কার্বন। এটার এক পাশে ডাবল বন্ড আছে, এটা sp সংকরায়িত কার্বন। আর এটার এক পাশে শুধু সিঙ্গেল বন্ড আছে, এটা হচ্ছে sp3 সংকরায়িত কার্বন। তার মানে এখানে কিন্তু sp2, sp এবং sp3 এই ধরনের হচ্ছে সংকরায়ন আছে, তার মানে এখানে অপশন ডি হবে হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেনে বলছে যে অ্যামিনিয়াম ফেরোসায়ানাইড এই যৌগে আয়রনের জারণ মান কত? তো তোমরা এই প্রশ্ন হচ্ছে পড়ে আসছে আগে যে পটাশিয়াম দিয়ে, পটাশিয়াম ফেরিসায়ানাইড এর ভিতরে তোমার আয়রনের জারণ সংখ্যা কত? সো পটাশিয়ামের চার্জ হচ্ছে +1, ঠিক একইভাবে এখানে অ্যামিনিয়ামের চার্জ হচ্ছে +1। তো আমরা এখান থেকে যদি ধরি যে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে x এন্ড দেন ক্যালকুলেশন করলেই হবে। তো দেখো এখানে 3টা অ্যামিনিয়াম আছে, অ্যামিনিয়ামের চার্জ হচ্ছে +1, তাহলে +1 গুণ হচ্ছে 3 যোগ আয়রনের জন্য ধরছি x, সায়ানাইডের এক একটা সায়ানাইডের হচ্ছে -1 করে, আর এখানে আছে 6টা সায়ানাইড, ইজ ইকুয়াল টু এই যৌগের উপরে মোট যত চার্জ আছে। যেহেতু এই যৌগের উপরে কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ নাই, বসাই দিব 0। এন্ড এইখান থেকে তুমি যদি x এর মান ক্যালকুলেশন করো তাহলে দেখবা কত হবে? দেখবা হবে হচ্ছে +6 - 3, সো ইজ ইকুয়াল টু +3। তার মানে এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +3। তার মানে সঠিক উত্তর কি? অপশন সি। দেখো কত সহজ প্রশ্ন আসে ঢাকা ইউনিভার্সিটিতে।
এরপরে হচ্ছে 8 দাগে কি বলছে যে 25 ডিগ্রি তাপমাত্রায় পানির পিএইচ এবং পিওএইচ উভয়ই 7, ঠিক আছে, কিন্তু অধিক তাপমাত্রায় নিচের কোন সম্পর্কটি সঠিক? সো যখন আসলে পানির তাপমাত্রা বাড়ানো হয় তখন এই যে পানির যে বিয়োজন, অর্থাৎ পানি স্বতঃস্ফূর্তভাবে বিয়োজিত হয়ে যে H+ এবং OH- তৈরি করে, এই বিয়োজনটা হচ্ছে বেড়ে যায়। এই বিয়োজনটা বেড়ে গেলে কি হয়, এই KW এর মান, যে 25 ডিগ্রি তাপমাত্রায় পানির KW কত থাকে, 25 ডিগ্রি তাপমাত্রায় পানির KW এর মান থাকে হচ্ছে 25 ডিগ্রি তাপমাত্রায় পানির KW এর মান থাকে হচ্ছে তোমার 10⁻⁻14। কিন্তু যখনই তুমি এইখানে হচ্ছে তাপমাত্রা বাড়াই দিবা তখন কি হয়, KW এর মানটা বেড়ে যায়, ঠিক আছে। KW এর মানটা যখনই বাড়ে তখন PKW এর মানটাও হচ্ছে তোমার কি হয়ে যায়, কমে যায়, বুঝতে পারতেছো? যেমন দেখো আমি তোমাদেরকে একটু একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এই তাপমাত্রায় তোমার KW এর মান কত, KW এর মান হচ্ছে 10⁻14। তাহলে এই তাপমাত্রায় যদি তুমি PKW বের করো, ঠিক আছে, PKW কিভাবে বের করা হয়, PKW কিভাবে বের করা হয়, এটা হচ্ছে log of KW, ঠিক আছে, log of KW। সো দেখো এখন তাহলে log of 10⁻14, তার মানে এখান থেকে PKW এর মান কত আসবে, 14, ঠিক আছে। PKW এর মান তুমি এখান থেকে বের করলে কত আসবে, 14। আবার দেখো, ধরো আমি অনেক তাপমাত্রা বাড়াইলাম, তো কোন একটা তাপমাত্রায় KW এর মান হয়ে গেল কত, 10⁻12। এটা কিন্তু বাড়ছে, দেখো 10⁻14 থেকে 10⁻12 হচ্ছে একটা বড় সংখ্যা। তো এখান থেকে তুমি যদি PKW বের করো তাহলে কত আসবে, দেখবা হচ্ছে আসবে 12। সো দেখো আমরা জানি KW মানে হচ্ছে কি PH প্লাস POH, তার মানে কি এখানে কি PH আর POH এর যোগফল কি হয়ে গেছে, কমে গেছে, তার মানে PH ও কমে POH ও কমে, ঠিক আছে। তার মানে কি হবে যে তোমার 25 ডিগ্রি তাপমাত্রায় যদি PH আর POH উভয় 7 হয়, টেম্পারেচার বাড়াইলে PH ও কমবে POH ও কমবে, ঠিক আছে। তার মানে দেখো PH is less than 7 এবং POH is less than 7, এরকম কোনটা আছে আমার অপশন, যে PH ও 7 থেকে কমে যাবে, POH ও 7 থেকে কমে যাবে, তার মানে অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, বুঝতে পেরেছো? ওকে, এর পরবর্তী কোশ্চেনে কি বলছে, নিচের কোন জোড়ার ভিতরে সময়ায়ন প্রভাব বিদ্যমান? তো সময়ায়ন প্রভাব কি জিনিস, যে ধরো এটার মধ্যে একটা দ্রবণ আছে, ঠিক আছে, কোন একটা দ্রবণ আছে, সো এটার মধ্যে যে অ্যানায়ন এবং ক্যাটায়ন আছে, ঠিক সেম অ্যানায়ন বা ক্যাটায়ন তুমি যুক্ত যদি কোনো জিনিস এটার ভিতর দ্রবীভূত করো তাইলে কি হবে, ওই কোনো একটার দ্রাব্যতা কমে যাবে, বুঝতে পারছো? ধরো এইটার ভিতরে তোমার অ্যামিনিয়াম ক্লোরাইড আছে, তাহলে উপর থেকে তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও তাহলে অ্যামিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কমে যাবে। এখন এইখানে একটা মজার বিষয় হচ্ছে যে এইরকম সময়ায়ন প্রভাব যদি থাকতে হয় কোনো একটা যৌগের, তো ওই যে দুইটা যৌগ হচ্ছে মিক্স করবা, তার মধ্যে একটার থাকতে হবে দুর্বল বা একটার থাকতে হবে স্প্যারিংলি সলিউবল বা আংশিক দ্রবণীয়, ঠিক আছে। সো আংশিক দ্রবণীয় কারা হয়, যারা একটু দুর্বল তড়িৎ বিশ্লেষ্য তারা হয়। সো আমরা একটু আসো অপশনটা খেয়াল করি, যে এইখানে কি আছে তোমার, এটা আছে কি, এটার নাম হচ্ছে তোমার মিথেন, আর এটা আছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এদের মধ্যে কমন আয়ন আছে যে হাইড্রোজেন কমন, কিন্তু এটা তো সমযোজী, এটা তো তোমার আয়নিত হয়ই না, তার মানে এটা কি হবে না, সঠিক উত্তর হবে না। আবার দেখো এটার ভিতরে তোমার সোডিয়াম ক্লোরাইড, এটা আয়নিক যৌগ, হ্যাঁ এটা ভালো দ্রবীভূত হয়, কোনো সমস্যা নেই, কিন্তু এইটা কিন্তু সমযোজী যৌগ, এটা দ্রবীভূত হয় না। এইখানে যদি আসো, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব ভালোভাবে দ্রবীভূত হয়, এবং এই H2 যেটা এটা হচ্ছে স্বল্প দ্রবণীয়, এবং এই দুটার মধ্যে কিন্তু কমনলি তোমার হাইড্রোজেন আয়ন আছে, বুঝতে পেরেছো? যাদের ভিতরে সময়ায়ন প্রভাব থাকবে তাদের ভিতরে কমন আয়ন থাকবে, যে কোনো একটা আয়ন অ্যানায়ন বা ক্যাটায়ন কমন থাকবে, এবং তাদের মধ্যে একজন হবে হচ্ছে কি স্বল্প দ্রবণীয়। তাহলে সেই শর্ত ফিল আপ করে কিন্তু শুধুমাত্র এইটা, আর বাকি প্রত্যেকটার ভিতরে কি একটা দেখো, এই যে এটা হচ্ছে তোমার সমযোজী, এইটা সমযোজী, এটা সমযোজী, এরা হচ্ছে কি দ্রবীভূত হয়ই না, ঠিক আছে। তাহলে এরা তো তোমার সময়ায়ন প্রভাব দিবে না। সো এখানে কি হবে, সঠিক উত্তর হবে হচ্ছে কি অপশন সি। পরবর্তীতে আমরা চলে যাই, পরবর্তী প্রশ্নে কি আছে, যে RCOR এটা কি ধরনের যৌগ ভাইয়া? এইটা হচ্ছে তোমার একটা কিটোন, কারণ আমরা জানি কিটোনে যে মাঝখানে একটা CO গ্রুপ থাকে, আর এই পাশে একটা R গ্রুপ থাকে, এই পাশে একটা R গ্রুপ থাকে। এইখান থেকে আমরা কি পাইছি দেখো, RCH2R, মানে কি পাইছি, অ্যালকেন পাইছি, অর্থাৎ এখানে CO গ্রুপটা এখানে CH2 গ্রুপে পরিণত হয়েছে। এখানের এই গ্রুপটার নাম হচ্ছে কার্বনিল গ্রুপ, আর এটার নাম হচ্ছে কি মিথিলিন গ্রুপ। এই যে CH2 গ্রুপের দুই পাশে দুইটা হাত থাকলে এটাকে আমরা বলি কি মিথিলিন গ্রুপ। তাহলে দেখো এই যে কার্বনিল থেকে, হ্যাঁ কার্বনিল থেকে, কার্বনিল গ্রুপ থেকে এই
মিথিলিন। এই কার্বনিল থেকে মিথিলিনের রূপান্তরটাকে আমরা বলি কি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। কার্বনিল গ্রুপ যুক্ত যৌগকে যখন আমরা মিথিলিন গ্রুপ যুক্ত যৌগে রূপান্তর করি এই বিক্রিয়ার নাম কি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এখন দেখো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার জন্য আমার কি দরকার, দরকার হচ্ছে জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এখানে আসলে এই জিঙ্কের সাথে তোমার মার্কারির একটা অ্যামালগাম, অ্যামালগাম মানে কি একটা মিক্সচার করে হচ্ছে ব্যবহার করা হয়। তো এটার জন্য কি ব্যবহার করা হয়, জিঙ্ক অ্যামালগাম প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এই দুইটা বিক্রিয়া করে কি করে জানো, এখান থেকে হাইড্রোজেন তৈরি হয়, ঠিক আছে। জিঙ্ক, এখান থেকে জিঙ্ক আর HCl বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড করে, আর হচ্ছে এই জার্মান হাইড্রোজেন তৈরি করে, ঠিক আছে। এই জার্মান হাইড্রোজেন গুলো গিয়ে এখানে দেখো এখান থেকে কি হয়েছে, কার্বনিক গ্রুপের অক্সিজেন তোমার এখান থেকে সরে গেছে, অর্থাৎ অক্সিজেন বিযুক্ত হয়েছে, এবং এখানে দেখো হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে অক্সিজেন চলে যাওয়া এবং হাইড্রোজেন যুক্ত হয় এটাকে আমরা কি বলি, বিজারণ, ঠিক আছে। অক্সিজেন চলে যাওয়া এবং হাইড্রোজেন যুক্ত হয় এটাকে বলি বিজারণ, এবং এই হাইড্রোজেন, এই জার্মান হাইড্রোজেনটা কিন্তু এখানে তোমার এই বিজারণটা ঘটায়। সো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিক্রিয়া, খুবই এটা বারে বারে আসে, তোমরা এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা একটু ভালো করে পড়বা। পরবর্তীতে কি বলছে, নিচের কোনটা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে। তো আমরা জানি ফেলিং দ্রবণের সাথে হচ্ছে অ্যালডিহাইড বিক্রিয়া করে, তাই না, অ্যালডিহাইড। এখন দেখো অপশন যেগুলো আছে অপশনের মধ্যে একটাতেও অ্যালডিহাইড দেওয়া নেই, এরকম তোমার কাছে মনে হইতে পারে না। এরকমই ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন এরকম একটু ট্রিকি হয়, একটু খেয়াল করো। এখানে সবগুলাই দেখো অ্যাসিড, আর একটা হচ্ছে কিটোন আছে, এটা কিটোন বিক্রিয়া করে না, এটা অ্যালকোহল, এটা বিক্রিয়া করে না, এটাও অ্যাসিড, এটাও অ্যাসিড। কিন্তু মজার বিষয় হচ্ছে এইখানে যে অ্যাসিডটা আছে, অ্যাসিডের স্ট্রাকচার তুমি যদি আঁকো COOH আর এই পাশে হচ্ছে কি H, মিথানোয়িক স্ট্রাকচারের, মিথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এমন। সো আমরা জানি কোন যৌগে যদি এই জিনিসটা থাকে COH, এইটাই হচ্ছে অ্যালডিহাইড, যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে CHO, ঠিক আছে। একটা কার্বনিল গ্রুপ, তার সাথে একটা H থাকবে। এখন দেখো এই পাশটা আসলে অ্যাসিডের স্ট্রাকচারের মতো হইলেও এই পাশটা কি অ্যালডিহাইডের মতো না, এই দেখো CHO এই গ্রুপটা এই পাশে আছে, তার মানে কি করবে, এটা হচ্ছে তোমার ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দিবে, ঠিক আছে। সো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশনে মিথানোয়িক অ্যাসিড। এখন দেখো মিথানোয়িক অ্যাসিডের আসলে দুইটা প্রপার্টি আছে, সে অ্যাসিডের মতো কাজও করে, আবার সে অ্যালডিহাইডের মতো কাজও করে। সো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে বলছে 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 0.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে। দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত, ঠিক আছে। ppm এককে কত, এটা ছোট হাতের এম হবে, ছোট হাতের এম, ঠিক আছে। তো দেখো 100 ml বলছে কি যে 100 ml এর ভিতরে তোমার কত গ্রাম আছে, 0.5 গ্রাম আছে, ঠিক আছে। এখন দেখো এই টাইপের অঙ্কই ppm ঘনমাত্রার অঙ্ক নিয়ে তোমরা অনেকে স্ট্রাগল করো। তোমাদের আমি একটা সহজ জিনিস বলে দিই, যে কোনো জায়গায় ppm যদি দেখো, ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে বা প্রতি 1000 মিলিলিটারের মধ্যে যত মিলিগ্রাম দ্রবীভূত আছে। এখন দেখো তাহলে এখানে 100 ml কতটুকু আছে, 0.5 গ্রাম। তাইলে আমি এখান থেকে লিখতে পারি কি যে 1000 ml কতটুকু আছে, 100 ml যদি 0.5 গ্রাম থাকে তাহলে 1000 ml কতটুকু থাকবে, এটার 10 গুণ, তার মানে কি 0.5 গুণ হচ্ছে 10 এত গ্রাম, তার মানে কত হইলো 5 গ্রাম। সো 5 গ্রাম মানে হচ্ছে কত মিলিগ্রাম, আমরা জানি গ্রাম থেকে মিলিগ্রামে কনভার্ট করতে হইলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাইলে হচ্ছে এটা কত 5000, মানে 1000 দিয়ে গুণ করছে এত মিলিগ্রাম। তার মানে আমি বলতে পারি কি প্রতি লিটারের মধ্যে 5000 মিলিগ্রাম আছে, তাই না, যে 1000 ml এ 5000 মিলিগ্রাম আছে। আর আমরা জানি 1000 ml মানে কি 1 লিটার, তার মানে এখানে প্রতি লিটারে কতটুকু আছে, 5000 মিলিগ্রাম আছে। তার মানে সঠিক উত্তর কোনটা হবে, অপশন ডি বা 5000 ppm, ঠিক আছে। তো দেখো এটাও কিন্তু আসলে খুব সহজ অঙ্ক, একটু জাস্ট এই সিস্টেমটা বুঝলেই হবে। তোমরা মাথায় রাখবা কি যে ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। এবার দেখো লাস্টের দিকে চলে আসছি আমরা, প্রায় 13 নম্বর কোশ্চেন। কি বলছে যে এখানে অ্যামিনিয়া দিছে এবং এটা দিছে একটা 1 ডিগ্রি অ্যামিন, এটা দিছে 2 ডিগ্রি অ্যামিন, এদের ক্ষার ধর্মের ক্রম কি। তো তোমাদেরকে আমরা সবসময় ক্লাসের ভিতরে পড়াই যে অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম, এটা মনে রাখার জন্য তোমরা মনে রাখবা 213, তারপর হচ্ছে অ্যামিনিয়া, ঠিক আছে, 213 অ্যামিনিয়া। তার মানে দেখো প্রথম হচ্ছে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষার ধর্ম সব থেকে বেশি, তারপরে হচ্ছে কি 1 ডিগ্রি অ্যামিনের ক্ষার ধর্ম সব থেকে বেশি, আর সব থেকে তারপরে কম হচ্ছে 3 ডিগ্রি, আর তার থেকেও কম হচ্ছে অ্যামিনিয়া, এবং তার থেকেও কম হচ্ছে অ্যানিলিন, ঠিক আছে। তাইলে দেখো 213, এখন এইখানে এই অর্ডার কে ফলো করতেছে, এইখানে হচ্ছে 2 ডিগ্রি আছে, 1 ডিগ্রি আছে, 3 ডিগ্রি তো আমার অপশনের ভিতরে দেওয়াই নাই। সো আমার 3 ডিগ্রি এখানে চিন্তা করতে হবে না, প্রথমে দেখবো কোথায় 2 ডিগ্রি আছে। দেখো এই অপশনগুলোর মধ্যে কোনটায় আগে 2 ডিগ্রি আছে, এইটাই আগে 2 ডিগ্রি
আছে, তারপরে 1 ডিগ্রি আছে, তারপরে অ্যামোনিয়া আছে, তার মানে এইটাই হবে হচ্ছে সঠিক উত্তর। তোমরা মনে রাখবা যে অ্যামোনিয়ার ক্ষার ধর্মের ক্ষেত্রে সবথেকে বেশি হচ্ছে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি, তারপরে অ্যামোনিয়া, এবং তার থেকেও কম হচ্ছে তোমার অ্যানিলিন, মানে এই যে বেনজিনের উপরে একটা NH2, ঠিক আছে। সো মনে রাখবে এটা বেশি বেশি, তারপরে কম 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 কম, তো মনে রাখবা 213 অ্যামোনিয়া, ঠিক আছে। এটা তোমরা শর্টকাটটা মনে রাখবা। সো পরের কোশ্চেনে চলে যাই। আমাদের পরের কোশ্চেনে কি আছে, যে গলিত ক্যালসিয়াম কার্বনের ক্লোরাইডের ভিতরে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে, ঠিক আছে। সো এখন দেখো এই ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে আসলে ক্যালসিয়ামের চার্জ কত, +2। তো আমরা তোমাদেরকে পড়াই যে কোনো একটা ধাতুর উপরে যদি X+ চার্জ থাকে, হ্যাঁ, তাইলে X ফ্যারাডে বিদ্যুৎ দিলে এটার 1 মোল জমা হবে, ঠিক আছে। X ফ্যারাডে বিদ্যুৎ দিলে 1 মোল জমা হবে। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারি যে ক্যালসিয়ামের উপরে যদি 2+ চার্জ আছে, তার মানে 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে 1 মোল ক্যালসিয়াম জমা হবে, ঠিক আছে। 1 মোল ক্যালসিয়াম জমা হবে, ঠিক আছে। এখন দেখো এখানে বলছে যে 1 ফ্যারাডে চালনা করলে কত গ্রাম ক্যালসিয়াম জমা হবে। তাহলে 1 ফ্যারাডে দিলে কতটুকু জমা হবে, এখানে দেখো 2 দিয়ে ভাগ করলে আমরা বুঝতে পারতেছি কি 1/2 মোল ক্যালসিয়াম জমা হবে, ঠিক আছে। 1/2 মোল ক্যালসিয়াম জমা হবে। এখন দেখো ভাইয়া যে 1/2 মোল ক্যালসিয়াম সমান সমান আসলে কত গ্রাম ক্যালসিয়াম। আমরা জানি ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে 40, তাহলে 1/2 মোল ক্যালসিয়াম মানে 1/2 × 40 গুণ করলে কত হয় 20, তার মানে কতটুকু 20 গ্রাম ক্যালসিয়াম কিন্তু এখানে জমা হবে, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা মনে রাখবা যে এরকম ধাতুর উপরে যত চার্জ থাকে সেই তত চার্জ ফ্যারাডে আর কি, ঠিক আছে। মানে X+ থাকলে X ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে এটার 1 মোল বা গ্রামাণবিক ভর পরিমাণ জমা হয় বা ক্ষয় হয়, ঠিক আছে। আমাদের শেষ কোশ্চেন কি বলছে, যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি S হয় তাহলে দ্রাব্যতা গুণাঙ্কের মান কত। এই টাইপের কোশ্চেন তোমরা মানে খুব ভালো জানো, কারণ এই কোশ্চেনগুলো ফ্রিকোয়েন্টলি আসে, আমরা এগুলো বোর্ড পরীক্ষার জন্য করি। সো ভেরি ইজি, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমি তো করে দিচ্ছি যে AlCl3, আচ্ছা AlOH, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছিল না, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ছিল AlOH হোল 3। তো এটা দেখো ভেঙে কি হয়, একটা অ্যালুমিনিয়াম হয় আর হচ্ছে 3টা OH হয়, হ্যাঁ। সো দেখো অ্যালুমিনিয়ামের এখানে দ্রাব্যতা কত S, তাহলে এটার S যদি হয়, এইখানে যেহেতু একটা অ্যালুমিনিয়াম হয় মানে এটা যতটা থাকবে এটাও ততটা থাকবে S, আর এটা যতটা থাকবে এটা তার 3 গুণ হয়, তাহলে এটা কি 3S। তাহলে এখান থেকে KSP এর মান কত হবে, S × 3S, এবং দেখো এটা যত থাকবে তত চলে যাবে পাওয়ারে। তাহলে এখন তুমি যদি হিসাব করো তাহলে কত হয় 27s⁴, কারণ 3³ 27, আর তারপরে হচ্ছে ES এর পাওয়ার ক্যালকুলেশন করলে চলে আসবে 27s⁴। তার মানে আমাদের সঠিক উত্তর কি, অপশন ডি। সো এগুলোই ছিল মোটামুটি আমাদের 23-24 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন এসেছিল তার রসায়নের সমাধান, এবং পরবর্তী ভিডিওগুলোতে তোমরা বাকি বছরগুলো পেয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নে আর কোনো সমস্যা থাকবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন অংশে কিন্তু বিগত বছরের প্রশ্ন থেকে অনেক 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 কমন টাইপের জিনিস আসে বা একই টাইপের কোশ্চেন বারে বারে আসে। সো স্টে টিউনড। থ্যাংক ইউ।